স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, যেখানে শুধু 2 ম্যাচের টেস্ট সিরিজই খেলবে দুদল। এদিকে নিউজিল্যান্ডের সফর নিশ্চিত করতে দেশটার 2 সদস্যের প্রতিনিধি দল ঢাকাতে। অন্যদিকে মুস্তাফিজের আইপিএল খেলতে যাবার গুঞ্জন একরকম উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ঠিক এই ছবিটার মতোই শেষের সারিতে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশে ফিরেছে নাজমুল শান্তরা। ভক্তদের হতাশা, সেলফির আবদার মেটালেও সৌম্যরা মেটাতে পারেনি প্রত্যাশা। বাজে সময়টা ভুলতে একটা ভালো সিরিজই যথেষ্ট। খুব ভালো হয় যদি দলটা হয় জিম্বাবুয়ের মতো। সবাই বলে টাইগারদের প্রিয় প্রতিপক্ষ। সেই জিম্বাবুয়ে টাইগারদের খারাপ সময়ে আরও একবার সাড়া দিল। যদিও ঈদের পর ওই সিরিজটা টাইগাররা খেলবে শুধুমাত্র একটা ফরম্যাটে। নাফিস ভাই, আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, এরপরে পাকিস্তান একটা সফর আছে, আবার শ্রীলঙ্কা সফর আছে, তারপরে শোনা যাচ্ছে এর মধ্যে জিম্বাবুয়েও আসবে। জিম্বাবুয়ের এই যে সফরটা বাংলাদেশে, সেটা আসলে কোন কোন ফরম্যাটে খেলা হতে পারে বা কোন জায়গা থেকে আসলে চিন্তা করে জিম্বাবুয়েকে আনা হচ্ছে বা আনার চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি? আচ্ছা, না, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল, যেই সফরের মূল স্ট্রাকচার ছিল 2টা টেস্ট 3টা টি20। কিন্তু গত বছর যেহেতু আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আমরা এই কারণে ওই সিরিজটা রিশিডিউল করে 5টা টি20 খেলেছিলাম। আমাদের 2টা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। সো আমরা ওই 2টা টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি, ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট ম্যাচেস থেকে কমাতে চাইনি। ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে। আমরা 2টা টেস্ট খেলবো। জিম্বাবুয়ে আসছে নিউজিল্যান্ডও বকেয়া থাকা ট্যুরে বাংলাদেশে আসতে চাচ্ছে। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলও চলে এসেছে ঢাকাতে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পরে। তবে নিউজিল্যান্ড জাতীয় দল না, তাসমান বার থেকে দেশটার এ দল বাংলাদেশে আসছে। গত 2024 সালে নিউজিল্যান্ড এ টিমের বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের কারণে এটা আমাদের রিশিডিউল করতে হয়। তো আশা করছি আমরা 2025 সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারবো। তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায়। তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক। তারা এসেছে, তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে। নর্মালি আমরা এ টিমে লঙ্গার ভার্সন এবং ওয়ানডের উপরেই প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন খেলেছিলাম, তখন এটা ওদের প্রাধান্যের উপর 3টা 4 ডে ম্যাচ খেলেছিলাম। বাট সচরাচর এ টিমের সিরিজগুলো 2টা 4 ডে এবং 3টা 1 ডে ম্যাচই থাকে। আমরাও তো রেগুলার ফরম্যাটেই যাবে হয়তো ইনশাল্লাহ। সব মিলে টাইগারদের ব্যস্ত সময় কাটছে। প্রিমিয়ার লিগ চলমান, কিন্তু খেলছেন না মুস্তাফিজুর রহমান। জোর গুঞ্জন, মন মতো পারিশ্রমিক না পাওয়া আর আইপিএলে খেলার সম্ভাবনা থাকায় প্রিমিয়ার লিগকে গুরুত্ব দিচ্ছেন না মুস্তা। সত্যি কি মুস্তাফিজ আইপিএলে ডাক পেয়েছেন? বিসিবিতে এনওসির জন্য কি আবেদনও করেছেন? না, মুস্তাফিজের আইপিএল খেলা বা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। নাইয়ান বিন জসিম, 71। বোলিং অ্যাকশন শোধরানোর মিশনে লন্ডনে আছেন সাকিব। মাঝে সাঝেই মন মরা হয়ে ঘুরছেন এদিক ওদিক। সাকিবের ক্রিকেটার বন্ধু ইমরুল কায়েস বলছেন, প্রায় কথা হয় বাংলার ক্রিকেটের সুপারম্যানের সঙ্গে। দেশের মাঠ থেকে সাকিব অবসর নিতে না পারা সবার জন্যই বিব্রতকর ও লজ্জাজনক মনে করেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। তিনি দেশেও আসতে পারছেন না, বোলিংটাও আসলে করতে পারছেন না। সব কিছু মিলে কথা হয় কিনা বা কি মনে হয় যে তার ফিউচারটা আসলে ক্রিকেটার সাকিব আল হাসানকে কি আমরা হারিয়েই ফেললাম নাকি? না, অবশ্যই দেখেন, সাকিবের মতো প্লেয়ারকে আমরা যদি এভাবে বিদায় না দিতে পারি, উইচ ইজ আমাদের জন্য আসলে একটা লজ্জা বলেন, আমাদের ব্যর্থতা। কারণ আমি অস্ট্রেলিয়াতে যখন লিগ খেলি না, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার দেশের সম্পর্কে ক্রিকেট জিজ্ঞেস করে, তো ওরা দেখে সাকিব ছাড়া, তামিম ছাড়া, মানে সাকিবকে বেশি চেনে, আর ওরকমভাবে কাউকে চেনে না। সো এটা তখন মনে হয় যে আমরা কত বড় ব্র্যান্ড সাকিব আল হাসান। তো আমি বলবো যে ওই দিক থেকে সাকিবকে আমরা অবশ্যই মিস করছি। আর আপনি কথা বললেন, আজকে সেরিজের মধ্যে কথা হয়েছে, আমি ইনফ্যাক্ট একজনকে ফোন দিয়েছি, সাকিব ওখানে ছিল। সাকিবের সাথে ও দেখলাম লন্ডনে, মনে হয় লন্ডন আয়ের পাশ দিয়ে হাঁটতেছে ভোরের দিকে। তখন লন্ডনে মনে হয় 10টা 11টা বাজে।
রাত্রিবেলা তখন আমি জিজ্ঞেস করলাম কি খবর আমার, তখন বললো যে কিরে তুই কি অস্ট্রেলিয়া থেকে মানে ফ্লাইটে এসে খেলিস নাকি, মানে ফাইজলামি করতেছিল এই আর কি, মজা করে আর কি যখনই কথা বলে। তো এই আর খারাপ লাগে আসলে, ওর মতো প্লেয়ার বাংলাদেশ থেকে ভালোভাবে সম্মান নিয়ে বিদায় নেওয়া উচিত। কিছু জিজ্ঞেস করেননি কেমন আছে কেমন চলছে বলি? ফাইজলামি তো হয় আর কি, ফাইজলামি যে কি খবর না খবর দিনকাল কেমন যাচ্ছে। হ্যাঁ বলেন না লাইফ এনজয় করতেছি, কোনো সমস্যা নেই। বাট তারপরেও দেখেন যতই বলুক মনের ভিতরে একটা কিন্তু তার কষ্ট আছে, কারণ দিন শেষে কিন্তু সেই দেশ থেকেই সাকিব আল হাসান হয়েছে, এই দেশ থেকে এত বড় সুপারস্টার হয়েছে। সো এই দেশ থেকে যখন সে প্রপার সম্মানটা না পাবে, সে পৃথিবীর যত জায়গায় ভালো থাকুক না কেন, আমার মনে হয় যে তার ভিতরে ওই কষ্টটা থেকে যাবে। মিরপুর শেরে বাংলা যেভাবে 4 ডে ম্যাচ থেকে রিটায়ার্ড করলেন, গার্ড অফ অনার দিল সবাই, ঠিক একইভাবে সাকিব আল হাসানও এটাই চেয়েছিলেন। আপনি যখন এই গার্ড অফ অনার পেলেন, প্রেস কনফারেন্স করলেন, ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই সাকিবের কথা মনে পড়েছিল যে ও পেতে পারতো, ডিজার্ভ করে। আমার মনে হয় সাকিবের আরও ভালোভাবে পাওয়া উচিত ছিল। চারিদিকে দর্শক থাকতো, মানুষ তাকে দেখতো, তালি দিত, সবাই স্ট্যান্ড দাঁড়ায় থাকতো, ও মাঠ থেকে টুপিটা দেখাইতো মানুষকে। মানে আমার মনে হয় যে ওই ধরনের মানে সে কিছু অ্যাচিভ করে বাংলাদেশ ক্রিকেট থেকে। না দেখুন, কষ্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবারই খারাপ লেগেছে, আমার না একা না। যারা মানে আপনি যদি তামিমকেও জিজ্ঞেস করেন, তামিমও একই কথা বলবে যে সাকিবের এই সম্মানটা এইভাবে নেওয়া ঠিক না, আরও ভালোভাবে নেওয়া উচিত। অ্যাজ এ মানে আপনি যদি কলিগ হিসাবে বা প্লেয়ার হিসাবে জিজ্ঞেস করেন, কেউ ভালোভাবে নেয়নি। সাইফুল রূপক, ৭১। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই উত্তেজনা ছড়াছড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যা উস্কে দিয়ে স্মিথ আর জাদেজা হলেন মুখোমুখি। তবে এই ব্যাটেলে শেষ হাসিটা হাসলেন ভারতীয় অলরাউন্ডার। রক্তাক্ত হাত নিয়ে অজিদের দ্রুত গুটিয়ে দিতে রাখলেন অবদান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। দুবাইয়ে ভারত অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নামা অজিদের তখন পরীক্ষা নিচ্ছে ভারতীয় বোলাররা, কিন্তু ১৯তম ওভারে জাদেজা বোলিং মার্কে আসতেই হঠাৎই ছন্দপতন। এর আগে ২ ওভার বল করলেও এবার তাকে ডেকে নেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, জানিয়ে দেন তার বোলিং হ্যান্ডে বাঁধা ব্যান্ডেজ খুলতে হবে। মূলত অভিযোগটা এসেছিল অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথের তরফ থেকে। বোলিং হ্যান্ডে জাদেজার ব্যান্ডেজ নাকি তার আইসাইটে সমস্যা করছে। ঘটনার আকস্মিকতায় জাদেজা আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন এটা টেকনিক্যাল কারণে নয়, চোটের জন্যই তিনি বেঁধেছেন। কিন্তু ইলিংওর্থের সাফ জবাব, ওটা খুলতেই হবে। উপায় না দেখে সেই ব্যান্ডেজ খুলেই বল করতে শুরু করেন জাদেজা। কমেন্ট্রি বক্স থেকে জানানো হয় জাদেজার স্পিন ঠিকঠাক ধরছে না, সংশয় দানা বাঁধে। তবে কি ওই ব্যান্ডেজ বলে বাড়তি স্পিন আদায়ের জন্যই ছিল? না, চতুর্থ বলেই জাদেজা সব পরিষ্কার করে দেন। ফলো থ্রুতে বল ধরার জন্য ডাইভ দিতেই বাঁ হাতে খসা খেয়ে ব্যথায় কুঁকড়ে ওঠেন। দেখা যায় হাতের তালুতে বড় অংশ জুড়েই চামড়া উঠে গেছে। ওভার শেষ হতেই ক্যামেরায় ধরা পড়ে জাদেজার রক্তাক্ত হাতের ছবি। তবে এতেও থেমে থাকেননি রবীন্দ্র জাদেজা। ২৩তম ওভারে দারুণ এক কুইকারে তুলে নেন লাবুসেনের উইকেট। অজি ব্যাটারকে ফেরান ২৯ রানে। ৪ ওভার বাদে জশ ইংলিশকেও ১১ রানে ফিরিয়ে উদযাপনে মাতেন জাদেজা। বুঝিয়ে দেন সামর্থ্য থাকলে কোনো চোটই আটকে রাখতে পারে না। জেদকে অস্ত্র বানানোর কৌশলটা ভারতের ক্রিকেটাররা ভালোই জানেন। পার্থ বণিক, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার দ্বিতীয় ফাইনালিস্ট ঠিক করার পালা। যে পজিশনের জন্য মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে দুই জায়ান্টের লড়াই শুরু বুধবার বিকাল ৩টায়। চলতি আসরে দুই দলই পেয়েছে ২টি করে জয়। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড হারিয়েছে পাকিস্তান ও বাংলাদেশকে, অন্যদিকে সাউথ আফ্রিকার জয় এসছে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। সেমিতে নিউজিল্যান্ডের তুরুপের তাস ডানহাতি পেসার ম্যাট হেনরি ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে আছেন, উইকেট শিকারীর তালিকায় শীর্ষে। অন্যদিকে ২ ম্যাচে ১ সেঞ্চুরি আর ১ 50-তে ব্যাট হাতে নজর কেড়েছেন টম লেথম। অবশ্য সাউথ আফ্রিকারও আছে ম্যাচ ঘুরিয়ে দেবার মতো পারফর্মার। রিকেলডনের সেঞ্চুরি কিংবা ফন্ডার ডুসেনের জোড়া 50 প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারকে করেছে মজবুত। অন্যদিকে বল হাতে আগুন ঝরাতে মুখিয়ে আছেন উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও কাগিজো রাবাদারা। আইপিএল এর মেগা নিলামে ছিলেন অবিকৃত, দল পেয়েছিলেন নামমাত্র ভিত্তিমূল্যে। সেই আজিঙ্কা রাহানের কাঁধে নেতৃত্ব তুলে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অভিজ্ঞ এই ভারতীয় ব্যাটারের সঙ্গে ডেপুটির দায়িত্ব সামলাবেন 23,75,00,000 রুপির ভেঙ্কটেশ আইয়ার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। মাত্র ২০ গড়ে ১২ ইনিংসে অ্যাকাউন্টে তুলেছিলেন ২৪২ রান।
চেন্নাই সুপার কিংসের হয়ে গেল আইপিএলে তুলতে পারেননি একটি 50ও, সর্বোচ্চ খেলেন 45 রানের ইনিংস। এমন হতশ্রী পারফরমেন্সে আইপিএলের মেগা নিলামে অবিকৃত থেকে যান আজিঙ্কা রাহানে। যদিও পরে ভিত্তিমূল্য 1.5 কোটি রুপিতে তার ঠাঁই হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে। দল না পাওয়া সেই রাহানেই এবার পেলেন কেকেআরের নেতৃত্ব। গেল আসরে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে তৃতীয় শিরোপার স্বাদ পায় শাহরুখ খানের দল। তবে এবার তিনি 26 কোটি 75 লাখ রুপিতে খেলবেন পাঞ্জাব কিংসে। আয়ারের চলে যাওয়ায় প্রশ্ন উঠেছিল শাহরুখদের দায়িত্ব নেবেন কে। সম্ভাবনা ছিল দলটির সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারের হাতে কলকাতাকে তুলে দিবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে চমকে দিল কেকেআর। 36 বছর বয়সী রাহানের ওপর ভরসা রেখেছে বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে কেকেআরের একাদশী সুযোগ পাওয়া নিয়েছিল সংশয়, সেখানে কি করে রাহানে অধিনায়কত্ব পেলেন? এর জবাবটা মিলবে সৈয়দ মুশতাক আলী ট্রফি 2024-25 মৌসুমে আজিঙ্কা রাহানের দুর্দান্ত পারফরমেন্সের দিকে নজর দিলে। 8 ইনিংসে প্রায় 60 গড়ে 469 রান করেন রাহানে, আর এতেই তার উপর আস্থা খুঁজে নিয়েছে কলকাতা। অবশ্য তার চাইতে অভিজ্ঞ ও পরিণত আর কেউ দলে নেই যে কিনা ক্যাপ্টেন্সিটা সামলাবে। এদিকে কেকেআরের দায়িত্ব পাওয়াকে বেশ গর্বের মনে করছেন রাহানে। শিরোপা ধরে রাখতে সেরাটা দিবেন বলে জানিয়েছেন তিনি। কেকেআর আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি, এমন দলকে নেতৃত্ব দেয়া আমার জন্য গর্বের। দলটা বেশ ভারসাম্যপূর্ণ, সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি এবং শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করব। 22 মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে কলকাতা। মাহমুদুল হাসান সজীব, 71। 3 মাসের বিরতি শেষে আরও একবার আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই পর্বের ভারত ম্যাচ। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিখুঁত অনুশীলন আর নিজেদের পারফরমেন্স আরও ক্ষুরধার করতে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামাল ভুঁইয়ারা। দেশ ছাড়ার আগে তাই শেষবারের মতো বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে প্র্যাকটিস সেশন। কোচ হাভিয়ার কাবরেরার স্ট্র্যাটেজিক্যাল ফিল্ড সেট আপ থেকে অ্যাটাকিং প্ল্যান সাজিয়েছেন রাকিব তপুদের নিয়ে। পাশাপাশি ক্লিনশিট রাখতে মিতুলদের নিয়ে ঘাম ঝরিয়েছেন গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন। সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ত্যাগ করবে বুধবার দুপুরে 1:55 12 দিনের অনুশীলন শেষে জামালরা দেশে ফিরবে 17 মার্চ। একদিন বাদে দেশে আসবেন বাংলাদেশ ফুটবলের নতুন সেন্সেশন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। 19 মার্চ যোগ দেবেন দলের সাথে। সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজেদের সর্বোচ্চ লেভেলে প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ থেকে শুরু করে ফুটবলাররা। লং টাইম যদি একসাথে সবাই থাকতে পারি তাহলে টিমের কম্বাইনটা অনেক ভালো থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হয়। তো সবাই যদি আমরা আমাদের সবার জায়গা থেকে মাঠের ভিতরে যে ফুটবলটা খেলতে পারি, আমাদের কোচিং স্টাফের প্ল্যানিং অনুযায়ী ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করতেছি সবাই। মেইনলি ইন্ডিয়ার সাথে খেলা, সবাই 11-এ খেলার জন্য, প্লাস আমাদের হামজা ভাই আছে, ওর সাথে খেলার জন্য সবাই অনেক এক্সাইটেড। We are going to Taifat, as you know, is 1800 meters altitude, so that is going to match the altitude of Shillong, which is good for us to train in Taif. Because of that, 2 weeks in there is going to prepare the team in that aspect. স্পোর্টস ওয়ার্ল্ডে ধুন্ধুমার মঙ্গলবার ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই সিটি রাইভাল। হাই পাওয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর গনার প্রিভিউ রিপোর্ট। রিয়াল মাদ্রিদের উত্থান পতন যেন হার মানিয়ে দেয় যে কোনো থ্রিলার মুভিকেও। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে পাত্তাই দিল না, সেই দলটাই লিগে আবার হেরে বসলো রিয়াল বেটিসের কাছে। সেই হতাশাকে সঙ্গী করে এবারে ইউসিএলে বিগ ফাইটের সামনে দাঁড়িয়ে লস ব্লাঙ্কোস। সান্তিয়াগো বার্নাব্যুতে সিটি রাইভাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে নকআউট পর্বে। এই ম্যাচে অবশ্য নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 500তম ম্যাচ খেলতে নামছে লস ব্লাঙ্কোস। 499 ম্যাচে রিয়াল জিতেছে 301 ম্যাচ, 85টা ড্র, হেরেছে 113টি। এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল 1101টি, সেটিও রিয়াল মাদ্রিদের। কার্লো আনচেলোত্তি আর দিয়েগো সিমিওনি, এই দুজনকে জনম জনমের শত্রু বলা যেতেই পারে। হিসেব বলছে নিজেদের ক্যারিয়ারে এই দুজন সবচেয়ে বেশিবার লড়েছে একে অপরের বিপক্ষে। 27 বারের ফেস অফে আবারও মুখোমুখি দুই মাস্টারমাইন্ড। দুই কোচের আন্ডারে দু দলের আছে সমান 9টি করে জয়। চলতি মৌসুমে দুই মাদ্রিদের লড়াইটাও হয়েছে শিয়ানে শিয়ান।
লা লিগায় 2 লেগে 2 ম্যাচে 2 মাদ্রিদের ম্যাচের মীমাংসা হয়েছে 1-1 গোলের ড্রতে। কোপা দেল রেতে অবশ্য সিমিওনের টিম জিতে নিয়েছে 4-2 ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে রিয়াল মাদ্রিদকে প্লে অফ খেলে আসতে হয়েছে নকআউট পর্বে। অন্যদিকে প্রথম পর্বে 5 থেকে সরাসরি কোয়ালিফাই করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে নকআউট পর্বের স্ট্যাটটা বেশ খাসা রিয়ালের জন্য। এখনো পর্যন্ত 17 ম্যাচ খেলে কেবল একবারই হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সিটি রাইভালদের বিপক্ষেও শেষ 5 ম্যাচে জিতেছে আনচেলত্তির বাহিনী। অন্যদিকে ইউসিএলে অ্যাওয়ে ম্যাচে নিজেদের শেষ 3 ম্যাচে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। বিগ ম্যাচের আগে বিগ লস ব্লাঙ্কোদের। টুর্নামেন্টে এরই মধ্যে 3টি হলুদ কার্ড খেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন জুড বেলিংহ্যাম। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন এদার মিলিতাও, দানি কারভাল আর ডানি কেভেস। বিগ ম্যাচে 4-4-2 ফরমেশনে কৌশল সাজাতে পারেন কার্লো আনচেলত্তি। মাঝমাঠে রদ্রিগো, চুয়ামেনি, ভালভার্দে, দিয়াস। ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপে। ফুলফিট স্কোয়াড নিয়ে মাঠে নামছে ডিয়েগো সিমিওনের দল। রিয়ালের বিপক্ষে গেম চেঞ্জার হতে পারেন 2 আর্জেন্টাইন। স্ট্রাইকিং জোনে হুলিয়ান আলভারেজ আর মাঝমাঠের ইনফ্লুয়েন্সিয়াল ডি পল। সুপার কম্পিউটার অবশ্য বলছে এই ম্যাচ জিতবে 15 বারের টাইটেল হোল্ডার রিয়াল মাদ্রিদ। তার উপর এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন ক্লেমন্ত তুরপিন। এই ফ্রেঞ্চম্যান থাকলে ম্যাচ হারে না লস ব্লাঙ্কোস। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।